হাই ডিয়ার ভিউয়ার্স, এমএস ইংলিশ প্রোগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন। এই এপিসোডে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, যে টপিকসটি না জানলে ইংলিশ গ্রামার শেখা কিংবা ইংলিশ শেখা অর্থহীন হয়ে পড়ে। অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে, স্যার আমরা ইংলিশ পড়লে বুঝতে পারি না, একটি সেন্টেন্সের সঠিক অর্থ করতে পারি না। স্যার আমি ইংলিশ জানি কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং একটুও লিখতে পারি না। ইয়াস, সব কিছুর সমাধান শুধুমাত্র একটি টপিক্সটি খুব ভালো করে আয়ত্ত করতে হবে, এই টেন্সকে আমরা পড়ি নাই কিংবা টেন্স কোনো লার্নার কিংবা স্টুডেন্ট শেখে নাই এমন কোনো স্টুডেন্ট পাওয়া মনে হয় পসিবল নয়। টেন্স শিখছে কিন্তু টেন্সকে আমরা কতজন মনে রাখতে পারি? ইয়াস, আজকে আমরা টেন্স অন্য প্রক্রিয়ায় শিখব, যাতে টেন্সকে আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি এবং খুব তাড়াতাড়ি ইউজ করতে পারি। ওকে, লেটস স্টার্ট আওয়ার এপিসোড। ডিয়ার লার্নার্স, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওকে প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও, যাতে টেন্সকে সঠিক ফর্মুলায় শিখতে পারে। আমরা এখন টেন্সের মেইন আলোচনায়। টেন্স ওয়ার্ডটি দেখলেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে টেন্স ওয়ার্ডটা আসলে কোথা থেকে উৎপত্তি। টেন্সের উৎপত্তি ল্যাটিন ভাষা টেম্পাস থেকে। এই টেন্সের অর্থ টাইম অথবা সময়। আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, কিসের টাইম কিসের সময়? এই টাইম আর সময় হচ্ছে কোনো ভার্ব এর কার্য সম্পূর্ণ হওয়ার সময়। আমরা এখন দেখি এই টেন্স কাকে বলে। টেন্স ভার্ব এর কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলে। আমাদের মনের মধ্যে একটা বিষয় জেগে উঠতে পারে, একটা সেন্টেন্সে টেন্স কোথায় কাজ করে থাকে। ইয়েস, আমরা একটা সেন্টেন্সের এলিমেন্টস আগে দেখে নিই। একটা মেইন সেন্টেন্স অথবা একটা সেন্টেন্সকে আমরা তখন এই পরিপূর্ণ সেন্টেন্স বলবো যে সেন্টেন্সের মধ্যে তিনটি এলিমেন্টস থাকে। নাম্বার 1 সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা আদার্স। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা আদার্সের মধ্যে শুধুমাত্র টেন্স আলোচনা করবে এই ভার্বকে নিয়ে, এই সাবজেক্ট নিয়ে আলোচনা করবে না, এই আদার্স অথবা অবজেক্ট নিয়ে আলোচনা করবে না। আমরা এখন দেখব এই ভার্ব নিয়ে যে সেন্টেন্স আলোচনা করে একটু এই বিষয় ক্লিয়ার হব উদাহরণের মাধ্যমে। আমরা এক্সাম্পল দেখি। আই প্লে ফুটবল একটি এক্সাম্পল, এরপর আই প্লেড ফুটবল একটি এক্সাম্পল, এরপর আই উইল অথবা শ্যাল প্লে ফুটবল। এখন এখানে সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের কোনো পরিবর্তন হয়নি। এরপর ভার্ব, আমরা শুধুমাত্র দেখতেছি এই সেন্টেন্সের মধ্যে ভার্বের পরিবর্তন হয়েছে। এরপর অবজেক্ট অথবা আদার্স, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এই সেন্টেন্স তিনটির মাধ্যমে বুঝতে পারলাম টেন্স আলোচনা করে শুধুমাত্র এই ভার্ব নিয়ে, অর্থাৎ ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করে, ভার্বের সময় নিয়ে আলোচনা করে। তাহলে এই তিনটি সময় অর্থাৎ তিনটি প্রক্রিয়ার মাধ্যমে টেন্সকে আমরা চিনতে পারবো। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই তিনটি প্রক্রিয়ায় ভার্বকে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে। এই তিন প্রক্রিয়ায় পরিবর্তন হওয়ার কারণে এই টেন্সকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, বর্তমান সময় অথবা কাল। পাস্ট টেন্স, অতীত সময় অথবা কাল। ফিউচার টেন্স, ভবিষ্যৎ সময় অথবা কাল। আমরা এই তিনটি বিষয় উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটা কাজটা বর্তমানে ঘটেছে, এই জন্য এটি প্রেজেন্ট টেন্স। এরপর আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেললাম, এখানে ভার্বের পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে আমরা পাস্ট টেন্স বলবো। এরপর আই উইল অথবা শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এই ঘটনাটি ভবিষ্যতে ঘটবে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা ফিউচার টেন্স বলবো। এরপর এই সেন্টেন্সের মধ্যে শ্যাল ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, কারণ ফিউচারে আমরা
অর্থাৎ ফিউচার টেন্সে এখন শ্যালকে ইউজ করা হয় না, আবার কখনো কখনো ইউজ করা হয়। এই জন্য শ্যালকে আমরা ব্র্যাকেটের মধ্যে লার্নার আমরা এখন শিখব এই টেন্স মূলত কত প্রকার। এই টেন্স মূলত 12 প্রকার। এই 12 প্রকার টেন্সকে প্রথমত এই টেন্সকে ভাগ করা হয়েছিল 3 ভাগে। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3 প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রতিটি টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্স যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর পাস্ট টেন্সকেও আবার 4 ভাগে ভাগ করা হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বলতে পারি এই টেন্স মূলত 12 প্রকার। এই 4টি প্রকার এবং এই 3 প্রকার মুখস্থ করলেই এনাফ। টেন্সকে আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারব। আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, এই বিষয়টা একটু জেনে নিই। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা এই কাকে বলে অথবা সংজ্ঞাটা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। বর্তমানে এই কাজটি করা হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। বর্তমানে সে স্কুলে যায়, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। উই স্লিপ, আমরা ঘুমাই। এই কাজটি বর্তমানে ঘটেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। গো হোম, বাড়ি যাও। এই কাজটি, এই অর্ডারটি বর্তমানে করা হয়েছে, এই আদেশটি বর্তমানে করা হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখন শিখব এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা বাংলায় চিনব। তোমরা যারা ইংলিশে স্পিকিং করতে চাও অর্থাৎ কথা বলতে চাও, তাদের জন্য এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, প্লিজ একটু মনোযোগ সহকারে শোনো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায়, অর্থাৎ এই টেন্স আলোচনা করে শুধুমাত্র ক্রিয়া নিয়ে অথবা ভার্ব নিয়ে। আমরা দেখি কিভাবে আমরা চিনব। বাংলা ক্রিয়ার শেষে রস্বই, স্বরেয়, ও, এ, অন্ত্যেষ্টিয় এগুলো থাকলেই আমরা বুঝবো এই সেন্টেন্সটি অর্থাৎ এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এই বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। উদাহরণ, আমি গান গাই। এখানে এই সেন্টেন্সের শেষে রয়েছে ক্রিয়া, অর্থাৎ বাংলা বাক্যের সেন্টেন্সের শেষে ক্রিয়া থাকে, এই ক্রিয়ার শেষে রস্বই রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সে সিনেমা দেখে, এখানে দেখে কি রয়েছে, খয়ের আগে এ রয়েছে, অর্থাৎ একার, এর পরিবর্তে একার রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর আমরা একটি বই পড়ি, এই পড়ি রস্বই রয়েছে, অর্থাৎ রস্বই এখানে নেই, রস্বইয়ের পরিবর্তে ঋষিকার রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলব। এরপর কামাল বাজারে যায়, শেষে অন্ত্যেষ্টিয় রয়েছে, এই অন্ত্যেষ্টিয় রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলব। ভাত খাও, এই শেষে ও রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলব। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি কখনো রস্বই, স্বরে অ, ও, এ আর অন্ত্যেষ্টিয় থাকে, তাহলে আমরা সেই বাক্যকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স কিভাবে আমরা খুব দ্রুত চিনব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংলিশে চেনার উপায় শিখব। ইংলিশে চেনার উপায় 1 নাম্বার টেকনিক, সেন্টেন্সে
1v1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এরপর দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর তৃতীয় নাম্বার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কখনো ডু অথবা ডাজ হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। চতুর্থ নাম্বার সেন্টেন্সটি যদি অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য হয় তাহলে সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর পঞ্চম নাম্বার সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ অথবা ইয়ার থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এই বিষয়গুলো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলগুলো একটু দেখে নেই, যে এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংলিশে চিনতে পারি একটু দেখে নেই। প্রথম নাম্বার এক্সাম্পল, আই নো হিম, আমি তাকে চিনি। এখানে যে ভার্ব রয়েছে এই ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর হি অ্যাটেন্ডস ইন দ্য মিটিং, এই সেন্টেন্সে অ্যাটেন্ডস ভার্বের পর এস রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর ডু ইউ প্লে ফুটবল, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর কামাল ডাজ নট স্লিপ অ্যাট নুন, এই সেন্টেন্সে ডাজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর আই টেক টি এভরি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সে আই এর অভ্যাসগত কর্ম বোঝানো হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এই সেন্টেন্সটি চিরন্তন সত্য, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর এ গুড স্টুডেন্ট লার্নস হিজ লেসন রেগুলারলি, এই সেন্টেন্সের মধ্যে রেগুলারলি ওয়ার্ডটি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা ব্যতিক্রমে দেখেছি যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সো এই সেন্টেন্সের মধ্যে রেগুলারলি ওয়ার্ডটি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা এখন শিখব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে আমরা ইংলিশে কথা বলতে পারি, অর্থাৎ কথা বলার রুলসগুলো শিখব। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে 4 ভাবে গঠন করে আমরা ইংলিশে কথা বলতে পারি কিংবা ইংলিশ লিখে থাকি। 4 ভাবের প্রকারগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, প্রশ্নবোধক প্লাস না বোধক বাক্য। এই 4টা সিস্টেমে আমরা ইংলিশে কথা বলি এবং লিখে থাকি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমাদেরকে এই ইংলিশে কথা বলায় এই 4টে সিস্টেমে হেল্প করে থাকে আমরা এখন দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফার্স্ট নাম্বার স্ট্রাকচার অর্থাৎ গঠন হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, হ্যাঁ বোধক বাক্য। প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, এরপর ফুল স্টপ। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। আই রিড আ নোভেল, আমি একটি বই পড়ি। এর মাধ্যমে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট অথবা কোনো নাম দিয়ে এই সেন্টেন্সগুলো আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো। যেমন উই রিড আ নোভেল, আমরা একটি নোভেল পড়ি অর্থাৎ উপন্যাস পড়ি। এর মাধ্যমে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। যত আমরা সেন্টেন্স মেক করতে পারবো অত আমাদের ইংলিশ কথা বলার স্কিল ডেভেলপ হবে। এরপর হি কুকস রাইস ফর আস, শি কুকড রাইস ফর আস, সে আমাদের জন্য খাবার অর্থাৎ ভাত রান্না করে। এরপর দ্বিতীয় নাম্বার নেগেটিভ ফর্ম অর্থাৎ না বোধক বাক্য। না বোধক বাক্যের গঠন অফ সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস। এরপর নটও আমরা ইউজ করতে পারি, ডন্ট ইউজ করতে পারি, অর্থাৎ নটের শর্ট ফর্ম আমরা ইউজ করতে পারি। যদি আমরা শর্ট ফর্ম ইউজ করি তাহলে এই নটের উচ্চারণ হবে ডন্ট
যদি আমরা শর্ট ফর্ম ইউজ করি তাহলে এই ডাজের উচ্চারণ হবে ডাজেন্ট। এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্লাস, এরপর ফুল স্টপ। আমরা এই গঠনটা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। আই ডু নট অর ডোন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না। এর মাধ্যমে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। এরপর হি ডাজ নট অর ডাজেন্ট নো মি, সে আমাকে চেনে না। এরপর 3 নাম্বার গঠন ইন্টারোগেটিভ ফর্ম অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যে বাংলায় কি অথবা কয় রসিকার কি থাকবে, কয় দীর্ঘিকার কি অথবা কয় রসিকার কি থাকবে। এই কয় দীর্ঘিকার কি অথবা কয় রসিকার কি কিভাবে আমরা ব্যবহার করি, আমরা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এই কি এবং কি এর ভিডিওটা একটু দেখে নাও। আমরা এখন গঠন দেখব। প্রথমে ডু, এরপর ডাস অথবা ডু অথবা ডাস যে কোনো একটা আমরা ইউজ করব, সেটা সাবজেক্টের প্যাটার্ন অনুসারে। এরপর সাবজেক্ট, এরপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। এই ইউ এর পরিবর্তে আমরা যদি আই ইউজ করি, ডু আই গো টু স্কুল। আই এর পরিবর্তে আমরা যদি হি ইউজ করি তাহলে হবে ডাজ হি গো টু স্কুল। এরপর শি ডাজ শি রাইট আ লেটার, সে কি একটি পত্র লেখে। এরপর 4 নাম্বার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। যদি কোনো সেন্টেন্সে বাংলা বাক্যে কি অথবা এই কি, এরপর না, এই দুইটা অর্থাৎ কি না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই 4 নাম্বার গঠন করতে হবে। আমরা গঠনটা একটু দেখে নিই। ডু অর ডাজ, ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, এরপর নট, এরপর ভার্ব, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। এই সিস্টেমটি আমরা অন্যভাবে গঠন করতে পারি। প্রথমে আমরা ডন্ট বলতে পারি অথবা ডাজেন্ট বলতে পারি। এরপর সাবজেক্ট, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। এই সিস্টেমে আমরা যে বাক্যগুলো তৈরি করতে পারি সেই বাক্যগুলো হলো ডু ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। কি এবং না দুইটি রয়েছে। এরপর ডাজ শি নট রিড এ নোভেল, সে কি একটি নোভেল অর্থাৎ উপন্যাস পড়ে না। এই সেন্টেন্সগুলো আমরা এই সিস্টেমেও করতে পারি। যখন আমরা এই সিস্টেমে করব তখন হবে ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। এরপর ডাজ শি রিড আ নোভেল, তুমি কি নোভেল অর্থাৎ উপন্যাস পড়ো না। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ কী। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান অথবা ঘটমান, টেন্স মানে কাল অথবা সময়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান, বর্তমান, কাল অথবা সময়। এই টেন্স মানে কেন আমরা কাল অথবা সময় বলে থাকি, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার এপিসোডে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। তোমরা যারা এখনও এই এপিসোডটা দেখোনি প্লিজ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিবা। এখন আমরা দেখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাদেও অন্য একটা নামেও ডাকতে পারি। প্রোগ্রেসিভ টেন্স নামেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও বলতে পারি। এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ চলছে বা চলতেছে বা ঘটছে বা ঘটতেছে ইত্যাদি বুঝলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রোগ্রেসিভ টেন্স বলে। আমরা প্রোগ্রেসিভ টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আমি বই পড়িতেছি বা পড়ছি, পড়িতেছি বা পড়ছি, এই কাজটি বর্তমানে চলছে, এই জন্য আমরা এই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর সে গান গাইতেছে বা গাচ্ছে, এইটা কাজটিও বর্তমানে ঘটছে, এই জন্য একেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তুমি কি একটি চিঠি লিখতেছো বা লিখছো, এই কাজটিও বর্তমানে ঘটছে, এই জন্য আমরা এই টেন্সকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আমরা কিভাবে এই বাংলা বাক্যগুলো থেকে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব, আমরা এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় চেনার উপায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা বাংলায় চিনতে চাই তাহলে টেন্স চেনার শর্টকাট ওয়ে হচ্ছে টেন্স আলোচনা করে শুধুমাত্র ভার্ব নিয়ে অথবা ক্রিয়া নিয়ে। তাহলে আমরা বাংলা বাক্যের ক্রিয়া শেষের দিকে লক্ষ্য করব, শেষের অ্যাক্টিভিটিস দেখেই আমরা বুঝতে পারবো এটি কোন টেন্স, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কি দেখলেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব, এই বিষয়টা একটু ক্লিয়ার হই। বাংলায় চেনার উপায়, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে সাধুরূপ অর্থাৎ ক্রিয়া সাধুরূপ থাকে, এর শেষে যদি তেসি, তেসো, তেসে থাকে তাহলে আমরা বলবো সেই টেন্সটি অর্থাৎ সেই বাংলা বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর থাকতে পারে সি, স, সে অথবা সি, স, সে, এইটা হচ্ছে ক্রিয়ার চলিত রূপ। এইগুলো থাকলেও তবু আমরা সেই বাংলা বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই। আমি বই পড়িতেছি, এখানে আছে তেসি, এই জন্য আমরা অথবা সি রয়েছে এই জন্য এই বাংলা বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি। এরপর তেসি, এরপর সি, এই দুইটাও একই অর্থাৎ এখানে রয়েছে এই জন্য আমরা এই টেন্সকেও এই সেন্টেন্সকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর তেসো অথবা স, এই জন্য এই টেন্সকেও আমরা এই সেন্টেন্সকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা ইংলিশে চিনব, অর্থাৎ ইংলিশে চেনার শর্টকাট। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ইংলিশের শর্টকাট ওয়েগুলো শিখব, অর্থাৎ ইংলিশে কিভাবে চিনব এই চেনার ওয়েগুলো দেখব। সাধারণত একটি সেন্টেন্সের মধ্যে যদি কখনো কোনো সেন্টেন্সে যদি এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। আই অ্যাম গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে অ্যাম রয়েছে, এরপর ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর হি ইজ প্লেইং ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে ইজ রয়েছে, এরপর ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর উই আর রিডিং আ বুক, এখানে সেন্টেন্সের মধ্যে আর রয়েছে, এরপর ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই বিষয়টি মধ্যে আমাদের কনফিউশন আসে, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ভার্ব প্লাস এম, ইজ, আর থাকে তাহলে আমরা কি সেই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, অথবা আমাদের একটা ধারণা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব প্লাস আইএনজি। আসলে কি সত্য, আমরা বিষয়টি একটি নোটের মাধ্যমে ক্লিয়ার হই। নোট নাম্বার 1, কোনো সেন্টেন্সে যদি শুধু এম, ইজ, আর থাকে তাহলে আমরা ওই টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এক্সাম্পল, আই অ্যাম আ বয়, এখানে অ্যাম রয়েছে কিন্তু এরপর ভার্ব প্লাস আইএনজি নেই, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এরপর হি ইজ আ স্টুডেন্ট, এখানে শুধুমাত্র ইজ রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এরপর উই আর ক্লেভার, এখানে শুধুমাত্র আর রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এরপর দ্বিতীয় নম্বর নোট, যদি কোনো সেন্টেন্সে শুধু ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। আই স হিম বাইং আ নিউ পেন, এখানে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে ভার্ব প্লাস আইএনজি এবং এম, ইজ, আর থাকতে হবে। শুধু এম, ইজ, আর কিংবা শুধু ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা সেই সেন্টেন্সকে কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এখন আমরা শিখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে গঠন করে ইংলিশে কথা বলা কিংবা লিখে থাকি, এই গঠনগুলো একটু দেখব। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হয় মোট 4 ভাবে। নাম্বার 1 অ্যাফার্মেটিভ, এরপর নেগেটিভ, এরপর ইন্টারোগেটিভ, এরপর ইন্টারোগেটিভ প্লাস
নেগেটিভ, এই সবগুলো গঠন আমরা একটু ক্রমান্বয়ে দেখে নেই। প্রথম নাম্বার গঠন অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ গঠন, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট প্লাস ফুল স্টপ। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করব, অর্থাৎ কর্তা যখন কোনো কিছু স্বীকার করবে, কোনো কিছু করার স্বীকার করবে, তখনই আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, অর্থাৎ এখানে আই যখন স্কুলে যাইতেছে তখনই সে বলছে আমি স্কুলে যাইতেছি, এই জন্য কর্তা এখানে একটি কোনো কিছু করার স্বীকার হয়েছে। এরপর হি ইজ ওয়েটিং রাইস, সে ভাত খাইতেছে অথবা খাচ্ছে। এরপর নেগেটিভ গঠন, নেগেটিভ গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপর নট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট প্লাস ফুল স্টপ। অর্থাৎ এই নেগেটিভ গঠনে অবশ্যই যখন আমরা বাংলা অর্থ করব, সেই বাংলা অর্থে না কথাটি উল্লেখ থাকবে। আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। উই আর নট রিডিং নোভেল, এখানে সাবজেক্টের পর আর রয়েছে, এরপর নট রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যদি বাংলা অর্থ করি আমরা, তাহলে হবে উই আর নট রিডিং নোভেল, আমরা উপন্যাস পড়তেছি না অথবা পড়ছি না। এরপর তৃতীয় নাম্বার ইন্টারোগেটিভ গঠন, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক গঠন। এই প্রশ্নবোধক গঠন হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক সাইন থাকতে হবে। এই গঠনটি যখন আমরা সেন্টেন্সের বাংলা অর্থ করব, সেই অর্থই কি অথবা এই কি ইউজ করতে হবে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আর ইউ প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং, তুমি কি সকালবেলা ফুটবল খেলতেছো। এখানে সেন্টেন্সের শুরুতে আর রয়েছে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার্স অথবা এক্সটেনশন, এরপর প্রশ্নবোধক সাইন রয়েছে। এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই বলবো। এরপর চতুর্থ নাম্বার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ মানে ইন্টারোগেটিভ কি থাকবে এবং না কথাটি উল্লেখ থাকবে। এই কি এবং না দুইটি কথাই বাংলায় উল্লেখ থাকলে তাহলে আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ এর গঠন করব। গঠনটি হলো এম অথবা ইজ অথবা আর, সাবজেক্ট, এরপর নট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক সাইন থাকবে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। ইজ শি নট কুকিং রাইস নাও, সে কি এখন ভাত রান্না করছে না। কি এবং না দুইটি উল্লেখ রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন শিখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স অথবা বাক্য গঠন করে থাকি। এই বাক্য গঠন করে আমরা কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি অথবা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করে থাকি, এই প্রশ্ন করার সিস্টেমটা আমরা দেখব। তবে আমাদের একটা বিষয় জানতে হবে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড মূলত কি। এই সেন্টেন্স অর্থাৎ এই ডাব্লিউএইচ ওয়ার্ড গ্রামারে মোট কয়টি? ডাব্লিউএইচ ওয়ার্ড গ্রামারে মোট 9টি। এই 9টির আমরা বিস্তারিত আলোচনা দেখব। প্রথমটি হচ্ছে হোয়াট, কি, এরপর হোয়েন, কোথায় কখন, এরপর হোয়ার, কোথায়, এরপর হোয়াই, কেন, এরপর হাউ, কিভাবে, এরপর হুম, কাকে, এরপর হু, কে, এরপর হুইচ, কোনটি, এরপর হুজ, কারটি। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে থাকি, এই গঠনটি হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ যেই 9টির যে কোনো একটি, তারপর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, এই এম ইজ আর এর যে কোনো একটি, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার্স যদি থাকে বসবে, যদি না থাকে তাহলে অবশ্যই এই চিহ্নটি বসবে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা এই বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো।
প্রথমে ডাব্লিউ ইজ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ইউ সাবজেক্ট, এরপর ভার্বের সঙ্গে আইএনজি, এরপর নাও অর্থাৎ আদার্স, এরপর ইন্টারোগেটিভ সাইন। এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স বলবো। এরপর হোয়ার ইজ শি গোয়িং অ্যাট দিস মোমেন্ট। প্রথমে ডাব্লিউ ইজ ওয়ার্ড রয়েছে, এরপর এম ইজ আর এর একটি রয়েছে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার্স, এরপর ডাব্লিউ ইজ ওয়ার্ডের চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক মান, এরপর হোয়াই, হোয়াই ডাব্লিউ ইজ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, আর এরপর দে, এরপর প্লেইং ভার্ব প্লাস আইএনজি, এরপর ইন দ্য সান অর্থাৎ হোয়াই আর দে প্লেইং ইন দ্য সান, কেন তারা রোদের মধ্যে খেলতেছে। এভাবে আমরা এই 9টি ডাব্লিউএস দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়বে। আমরা এখন শিখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি না জানলে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টেন্সের কোশ্চেনের আনসার করতে পারি না। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে বিষয়টা থাকে এই বিষয়ে রাইট আনসার করতে পারি না। এই বিষয়গুলো আমরা শিখব শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম নিয়ম থেকে। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম নিয়মগুলো দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম নিয়ম নাম্বার 1, সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, টুডে, দিস সেশন, দিস ইয়ার ইত্যাদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আই অ্যাম রিডিং নাও, সেন্টেন্সে নাও রয়েছে, এই জন্য আমরা সাবজেক্টের পরে অ্যাম নিয়েছি, কারণ অ্যাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব প্লাস আইএনজি, ভার্বের শেষে আইএনজি থাকবে, এই জন্য আমরা এই ফরম্যাটে সেন্টেন্সটি গঠন করেছি। এরপর দ্বিতীয় নম্বর এক্সাম্পল, হি অফেন ওয়াকস আপ 6 o'clock বাট টুডে হি ইজ ওয়াকিং আপ এট 8 o'clock। এই সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স রয়েছে, বাটের পূর্বে একটি পরে একটি, কিন্তু সেন্টেন্সের মধ্যে টুডে রয়েছে, টুডের পর, এই জন্য আমরা এই সেন্টেন্সকে টুডের পরে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি, কারণ টুডে যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। প্রথমে সাবজেক্ট নিয়েছি, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি। এরপর দ্বিতীয় নম্বর ব্যতিক্রম নিয়ম হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতে নিশ্চিত কিছু ঘটবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি ভবিষ্যৎ মানেই ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচারের যে কোনো টেন্স, কিন্তু নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ নিশ্চিত ঘটবে এমনটা বুঝালে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। আমরা বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। উই আর লিভিং ঢাকা টুমরো, নিশ্চিত আমরা আগামীকাল ঢাকায় যাব। এই জন্য এই সেন্টেন্সকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন না করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি। প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি। এরপর দ্বিতীয় নম্বর এক্সাম্পল, মাই ব্রাদার ইজ গোয়িং টু রংপুর নেক্সট স্যাটারডে, অর্থাৎ আমার ভাই নেক্সট স্যাটারডে অবশ্যই নিশ্চিত ঢাকায় যাবে, নিশ্চিত রংপুরে যাবে। এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তৃতীয় নম্বর ব্যতিক্রম নিয়মটি হলো কোনো কাজ বারবার বা পরপর ঘটার কারণে কেউ বিরক্তি প্রকাশ করলে এবং সেই সেন্টেন্সে যদি অলওয়েজ, কন্টিনিউয়ালি, কনস্ট্যান্টলি, ফরএভার, অল দ্য টাইম, নট অল টাইম ইত্যাদি থাকে তাহলে তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। আমরা এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হই। হি ইজ নট টেকিং কেয়ার অফ হিজ মাদার অল টাইম, অর্থাৎ সে তার মাকে সবসময়
টেক কেয়ার অর্থাৎ সেবা যত্ন করছে না, এই অলটাই এখানে এসে তার মা এখানে বিরক্তি প্রকাশ করছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। এরপর দে আর অলওয়েজ ডিস্টার্বিং মি, অর্থাৎ এই অলওয়েজ এসে এখানে কি করেছে, সব সময় ডিস্টার্ব করেছে, এই জন্য সে ডিস্টার্ব ফিল করেছে অর্থাৎ বিরক্তি প্রকাশ করেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। এরপর চতুর্থ নাম্বার নিয়ম হচ্ছে কোনো নতুন বা অস্থায়ী অভ্যাস বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নতুন কোনো অভ্যাস হয় অর্থাৎ অস্থায়ী সেটি যদি হয়, এই এমন কোনো সেন্টেন্স হলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেই সেন্টেন্সের বাংলা অর্থে ইদানিং অথবা আজকাল কথাটি উল্লেখ থাকবে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। হি ইজ ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং আর্লি ইন দ্য এভরি মর্নিং, সে ইদানিং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠছে, অথবা আজকাল সে খুব সকালে ঘুম থেকে উঠতেছে। এরপর দে আর টেকিং টি এভরি অ্যাট নাইট, সে ইদানিং প্রতি রাতেই চা পান করছে। তাহলে ইদানিং সে প্রতি রাতে চা পান করছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পঞ্চম নাম্বার ব্যতিক্রম নিয়মটি হচ্ছে কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা হয় না, অর্থাৎ যে কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর শেষে ভার্ব প্লাস আইএনজি গঠন করা হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় না। ভার্বগুলো হলো সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লাইক, লুক, লাইক, উইশ, ওয়ান্ট, ফিল, লাভ, হেট, নো এবং আরও অনেক ভার্ব রয়েছে যে ভার্বগুলোর শেষে ভার্ব প্লাস আইএনজি গঠন করা হয় না, অর্থাৎ আইএনজি গঠন করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় না। আমরা এই বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আই অ্যাম সিইং এ বার্ড, এই সি ভার্বের শেষে ভার্ব প্লাস আইএনজি হয় না, এই জন্য এই সেন্টেন্সটি হবে না, এই সেন্টেন্সটি কারেক্ট হবে আই সি এ বার্ড। এরপর হি ইজ ওয়ান্টিং এ গুড প্লেয়ার, এই ওয়ান্ট ভার্বের শেষে ভার্ব প্লাস আইএনজি হয় না, এই জন্য এই সেন্টেন্সটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা যাবে না, হবে সেন্টেন্সটি কারেক্ট হবে হি ওয়ান্টস আ গুড প্লেয়ার। এরপর তবে আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, এই যে ভার্বগুলো ভার্ব প্লাস আইএনজি গঠন করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি না, কিন্তু কিছু কিছু সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি। আমরা একটু নোট দিয়ে এই বিষয়টা ক্লিয়ার হই। নোট, যদি সি, ফিল এবং এই ভার্বগুলো দিয়ে বিশেষ কোনো কিছু করা বা জোর দেওয়া বোঝায়, তাহলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা যায়। অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে যদি আমরা কখন বিশেষ কোনো কিছু করে থাকি অথবা জোর দিয়ে থাকি অথবা ভার্বের অর্থটাকে দ্বিতীয়বার প্রকাশ করে থাকি, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারবো। আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হই। আই অ্যাম সিইং অ্যান্ড সিইং হিম, আমি তাকে দেখতেছি, অর্থাৎ বিশেষভাবে দেখতেছি, কারণ সৌন্দর্য অথবা অন্য কোনো কিছু, তাকে দেখতেছি দ্বিতীয়বার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বিশেষভাবে কিংবা জোর দিয়ে তাকে এখানে সেন্টেন্সকে প্রকাশ করার কারণে এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারবো, অর্থাৎ সি ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করতে পারবো। এরপর দ্য ডক্টর ইজ ফিলিং হিজ পালস, অর্থাৎ ডক্টর দেখতেছে তার পালস আছে কিনা, অর্থাৎ তার নাড়ির গতি আছে কিনা, সে মারা গেছে কি জীবিত আছে, এই বিষয়টা ডক্টর আইডেন্টিফাই করছে, এই জন্য ফিল ভার্বের শেষে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছি। ডিয়ার লার্নার্স, ছোট্ট একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, আর অবশ্যই
সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবা। দেখা হবে পরবর্তী টেন্সের এপিসোডে। আল্লাহ হাফেজ।